প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার কথা আইএনটিভির স্টুডিওতে। আমি আছি রাকেশ রহমান। কথা বলবো প্রিয় শহর নিয়ে, কথা হবে প্রিয় শহরের জায়গাগুলো নিয়ে, কথা হবে সেই মানুষগুলোকে নিয়ে যাদেরকে আমরা এখানে বসে মিস করি। আজ কথা বলবার জন্য আমাদের অতিথি হিসেবে এসছেন দুজন সমাজের পরিচিত মুখ এবং যারা কাজ করেন সমাজ দিয়ে, যারা কাজ করেন বাংলাদেশকে নিয়ে, যারা কাজ করেন নিজের ভালোবাসার শহরকে নিয়ে। আমি পরিচয় করিয়ে দিব একে একে। আমার ডান দিকে রয়েছেন সলিসিটর ব্যারিস্টার মুফতি নাফিস। হ্যালো নাফিস ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ রাকেশ ভাই, আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। মুফতি নাফিস উনি কাজ করেন ঢাকা অ্যাসোসিয়েশনকে নিয়ে, উনি কাজ করেন ঢাকাকে এখানে পরিচয় করিয়ে দেবার জন্য। উনি ছিলেন ঢাকা অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এবং উনি এখানকার রাজনীতির সাথে জড়িত। নিউহামের এক্স প্রেসিডেন্ট মুফতি নাফিস, আপনাকে স্বাগতম। ধন্যবাদ রাকেশ ভাই। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও একজন গেস্ট রয়েছেন যিনি কাজ করেন মহিলাদেরকে নিয়ে, যিনি কাজ করেন মেয়েদেরকে দেশে এবং বিদেশে সক্রিয় করে তুলতে। তিনি আমার বাম দিকে আছেন মিষ্টি আপু, আপনাকে স্বাগতম। আপনাকেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার নাম স্নিগ্ধা মিষ্টি। মিষ্টি, এবং উনি গভর্নমেন্ট মহিলা ওমেন্সের চেয়ারম্যান। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। বিশেষ করে এত সুন্দর একটা ট্যাগলাইনে আপনারা কথা বলেন, ঢাকার কথা। ঢাকা আসলে অনেকটা স্মৃতিময় শহর, এটা নিয়ে যত কথা বলা যাবে আসলে কথা শেষ হবে না। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো বেড়ে ওঠা সেই দিনগুলো নিয়ে, আমরা কথা বলবো ফেলে আসা সেই আমাদের স্কুল কলেজগুলো নিয়ে, আমরা কথা বলবো সেই ভালো লাগার জায়গাগুলো নিয়ে, যে জায়গাগুলোতে আমরা নিবিড়ভাবে সময় অতিক্রম করেছি এবং এখানের সাথে সেই জায়গাগুলোর কী কী মিল আমরা পাই এবং কোন খাবারগুলো আমরা এখানে মিস করি। আমি প্রথমে শুরু করব নাফিস, আপনার বেড়ে ওঠা কোন জায়গাগুলোকে আপনি এখানে মিস করেন, যে জায়গাগুলোতে আপনার সপ্তাহে ছুটির দিনগুলোতে যেতে ইচ্ছে? আসলে ধন্যবাদ রাকেশ ভাই। ঢাকা বলতে তো আসলে আমার অন্তরের ভিতর। আমার বেড়ে ওঠা নয়াবাজার, বাবুবাজার, বাট আমার সাথে আমার স্কুল ছিল আমার লক্ষ্মীবাজার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। আমার কলেজ ছিল আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। সো ঢাকার প্রতিটা গলিতে আসলে আমাদের পদচারণা ছিল এবং প্রতিটা গলির ভিতর ঢাকার মানুষের যে আত্মিক সম্পর্কে সেটা আমাদের ছিল। ঢাকার খাওয়া দাওয়া, ঢাকার কালচার, ঢাকার ডায়লগ, ঢাকাইয়া ভাষা, যেটা আমি সবসময় ঢাকার কথা অনুষ্ঠানে আসলে আমি ইভেন আমার ঢাকা অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে আমি ঢাকাইয়া ডায়লগের কথা বলি, ঠিক আছে? বিকজ আমি যেটা চাই যে আমার নেক্সট জেনারেশন যাতে এই জিনিসটা জেনে রাখুক, বা আমাদের যে আলাদা একটা ঢাকা মানে শুদ্ধ ভাষার পাশাপাশিও যদি আমাদের যে একটা আলাদা লোকাল সংস্কৃতি আছে, এটা যাতে আমাদের মানুষগুলো বা আমাদের নেক্সট জেনারেশনগুলো এবং অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষগুলো যাতে জানে। এবং আমরাও কিন্তু সেই সাথে এটাও প্রেফার করি যেমন অন্যান্য ডিস্ট্রিক্টের বিভিন্ন এক্সচেঞ্জ অফ ইনফরমেশন এবং এক্সচেঞ্জ অফ ডায়ালগস, ঠিক আছে? এই জিনিসটা যাতে সবসময় থাকে। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি আমার পাশে মিষ্টি আপু, আপনি ঢাকাকে কতখানি মিস করেন বা ঢাকার কোথায় কোন সময়টা আপনার বেশি মনে পড়ে? স্কুল, কলেজ? আসলে আমার কলেজ লাইফ ঢাকাতে। আমার মায়ের চাকরির জন্য বিভিন্ন শহরে আমার স্কুল জীবনটা কেটেছে, বাট কলেজ লাইফটা আমার ঢাকাতে। ঢাকা সিটি কলেজ আমার কলেজ। সো সিটি কলেজ মানেই হচ্ছে আমার কাছে ফুল অফ জয়। মানে আমাদের সকালের ক্লাস শেষ হওয়ার পরে আমাদের ধানমন্ডি লেক দিয়ে ফ্রেন্ডরা যাওয়া একটা অন্যরকম স্মৃতি। আমি এখনও আমার কাজের জন্য আমার প্রতি 2-3 মাস পরপরই ঢাকায় যাওয়া হয়। সো আমাদের ফ্রেন্ডরা আমরা সবসময় রবীন্দ্র সরোবরে বসবো। এখন পর্যন্ত সেই মনে হয় যে ওখানে ওই ধানমন্ডিতে ঢোকা মানেই যেন আমি কলেজ লাইফে ফিরে গেছি। সো এই ব্যাপারটা আসলে একটা অন্যরকম একটা স্মৃতিময় শহর এবং ওই জোনটা বিশেষ করে ধানমন্ডি জোনটা আর কি অনেক বেশি কাছের এবং আমার ওখানেই একটা দীর্ঘ সময় বেড়ে ওঠা। সো আমি 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 মানে আমার সেই ধানমন্ডি, এখনকার সেই ধানমন্ডি কতটা পরিবর্তন বা কিভাবে খুঁজতে হয় যে আমরা এই জায়গাটায় বসে থাকতাম, এখন তো সেখানে সেই জায়গাটা নেই? একদম আসলেই আমার খুব মনে পড়ে যে আমরা জাহাজবাড়ি দেখেছি, এখন আর জাহাজবাড়ি নেই, ভেঙে ফেলেছে। হ্যাঁ, জাহাজবাড়ি আমি রিসেন্ট 5-6 বছর আর দেখিনি। আমি জিজ্ঞাসাও করেছি কেন নেই। সো এখানে আসলে সেরকম কিছু হয়ও নি, বাট কেন নেই আমি আসলে জানি না। আমি একবার পড়েছিলাম পেপারে যেটা বিলুপ্ত প্রায়, যারা তাদের বাড়ি তারা যাচ্ছেন না। আমিও ধানমন্ডিতে আমার কলেজ ছিল এবং ধানমন্ডির অনেক স্মৃতি। আমরা আগে রিকশায় চলে যেতাম 6 নম্বর 7 নম্বরের ভিতর দিয়ে। তো
অনেক ওই বিডিআর ক্যাম্পেইনের পাশে অনেকগুলো দোকান ছিল, এখন তো বিশাল এবং শপিং সবচেয়ে মল যেটা হয়েছে। লাগে যে মানে আমার কাছে এখন এত হাই রাইজ বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং এ একটা রেস্টুরেন্ট, একটা পুরো একটা বিল্ডিং জুড়ে রেস্টুরেন্ট, এগুলো আমাদের সময় আসলে ছিল না। আমাদের সময়- আমাদের কাছে মনে হতো যে একটু ডিঙ্গির ধারে যে খাওয়া, একটু পানশিতে বসা, লেকের একটু পাশে লেকের পাশে বসা, বসা, এইগুলো একটু আড্ডা দেওয়া। এখন যে জিনিসটা একটু জেনারেসিটিক্যালি চেঞ্জ হয়ে গিয়ে এখন হাই রাইজ বিল্ডিং। ডিস্টার্ব করে, এটাও তো করতে থাকতো। হ্যাঁ না, আমরা করতাম না, আমাদেরকে করতো পার্টিকুলারলি। আপনাদের তো কম্বাইন ছিল, ছেলে এবং মেয়ে একসাথে তো সিটি কলেজে। বাট আমাদের শিফট ওয়াইজ ছিল, সকালে ছিল মেয়েদের শিফট, ডে টাইমে ছিল আমাদের। আমার যতদূর মনে পড়ে আমি একদিন কি দুদিন মানে আমাদের কলেজ ফাঁকি দিয়ে সিটি কলেজে গিয়ে আমরা আমরা ক্লাস অনেকবারই করেছি। করেছি। আমরা ড্রেস তো করতাম- কমন। না আমরা যেটা করতাম সেটা হলো আপুদের কলেজে আমাদের অনেক ফ্রেন্ড ছিল ওই কলেজে, ঠিক আছে? তো সকালবেলা যেদিন আমরা মানে ওদের কলেজে যেতাম জাস্ট ওদের সাথে হাই হ্যালো আড্ডা দিতে, সেই সাথে মনে করেন একটু ওখানে ছেলেদের কলেজ ড্রেস ছিল হোয়াইট শার্ট, সাদা হোয়াইট শার্ট, কালো প্যান্ট। ইয়েস ইয়েস। আমাদের সাথে আপনাদের যে একসময় টিচারটার নাম ছিল কি হাফিজ স্যার? জি জি, হাফেজ স্যার Accounting-এর ছিলেন। হাফেজ হ্যাঁ হ্যাঁ, আমাদের আবেদিন বাকি আক্তার অ্যাকাউন্টিং এর টিচার ছিলেন, আক্তার স্যার ছিলেন আমাদের সিটি কলেজে। বাংলার টিচার, উনারও বই আছেন, এখনো সবাই পড়ছেন। বাংলার একজন টিচার ছিলেন, নামটা মনে পড়ছে না। তো অনেক মানে ওই ধানমন্ডি জুড়ে। আর প্রিয় দর্শক, আমার ভালো লাগছে আমার দুপাশে দুজন, একদিকে একজন পুরান ঢাকার আর একজন সিটি কলেজ ধানমন্ডির প্রতিনিধিত্ব করছে আজ। তো চমৎকার অনুভূতি, মানে একদিকে আমি পুরান ঢাকার যে গলিগুলির মানে যে লোকটা বলবো সেটা সামলাতে পারছি না, আবার ওদিকে ধানমন্ডির কথা কোনটা রেখে কোনটা বলবো। তো মুক্তি ভাই, আমাদের যে 52 গলির এখন আমরা দেখি অনেক গলিগুলোকে নাটকে হাইলাইট করা, আগে তো ওইভাবে আসতো না দেখে, কিন্তু এখান থেকে কেমন আপনার সেই অনুভূতিটা কেমন লাগবে? আসলে যেটা হলো 52 গলির কথা বলে আসলে স্পেসিফিক 52 গলি মিন করি না, আমরা বলি বিভিন্ন ছোট ছোট গলি। তারপর আমাদের যেমন রাকেশ ভাই, আপনি পুরান ঢাকায় বড় হয়েছেন, আপনি জানেন যে আমাদের প্রতিটা এলাকায় একটা ভূতের গলি থাকে, জি। তাই না? ভূতের গলিতে আমরা যেতে ভয় পেতাম। ভূতের গলি বলতে অ্যাকচুয়ালি আপনি হয়তো আমার সাথে অন্ধকার গলি। হ্যাঁ অন্ধকার গলি, এবং ওই গলির ভিতরে একটা বাড়ি থাকতো যেটা হয়তো পরিত্যক্তর খুবই মতো। পরিত্যক্তর মতো আর কি। এখানে মানুষটা হয়তো উদ্বাস্তুরা বা যে কেউ যেভাবে থাকতো, সো এই হিসাবে আমরা ভূতের গলি বলতাম। তো 52 গলির যে কনসেপ্ট বা যে আমাদের যে মজাটা ছিল আর কি, ওই মজাটা তো আসলে বলার মতো না। কারণ আমরা যেভাবে ছিলাম বা বড় হয়েছি, যেটা ধানমন্ডির ক্ষেত্রে আমি এখনো বলি যে ধানমন্ডিতে যখন আমরা ছোটবেলায় যেতাম কলেজ লাইফে বা স্কুল লাইফে, তখন ধানমন্ডিতে কিন্তু একটা প্রপার রেসিডেন্সিয়াল এলাকা ছিল, তাই না আপু? জি, এখন জি। হয়ে গেছে ইউনিভার্সিটি, কলেজ, ক্যাফে, রেস্টুরেন্ট আর বসার কোনো Commercial। জায়গা নেই। না, না, যেমন না। আপনার সিটি কলেজের ঠিক অপোজিটে একটা ক্যাফে ছিল, ওই ক্যাফের ভিতরে আমরা যেতাম। রসুই। Exactly, ওই ক্যাফেতে যে আমরা বসে আড্ডা মারতাম, জি। সিঙ্গারা খেতাম, সমুচা খেতাম, এগুলো। আমাদের পুরান ঢাকার দিকে আসেন ভাই, আমাদের পুরান ঢাকা আমাদের গলিতে সবই আমাদের বাসা ছিল, আমাদের আত্মীয় স্বজন সবার বাসা। এখন যেটা হয়েছে, এখন ওই বিল্ডিং গুলো ভেঙে সবাই নিউ টাউনের দিকে মুভ অনেক হয়ে চলে গেছে, গিয়েছেন। সবাই 10তলা 12তলা বিল্ডিং বানিয়েছে। তো যার ফলে যেটা যে ওই আত্মিক সম্পর্কটা কিন্তু আমাদের ভিতরে সবাই এখন পাওয়া পরিচিত যাচ্ছে না। মুখ, দেশে গেলে Exactly. দেখা যায় যে এই আমি বাসার একটু অ্যাড করতে অপরিচিত। চাই, জি, আপু। আমরা ধানমন্ডিতে থাকলেও আমরা এখন মানে এই যে ভাইয়া যে কথাটা বললো, আত্মার এই সম্পর্কটা না থাকার কারণে আমরা মিরপুরে মুভ করেছি। কারণ এখন এই যে সবাই মিলে একসাথে থাকা, এই যে মা ঘর থেকে বের হয়ে নিউ মার্কেটে যাওয়া, এখন ওই ব্যাপারটা আসলে নেই। শপিং এর জায়গাটা ঠিক থাকলেও এই রাস্তাগুলো এত বেশি ক্রাউডেড, ওভার ক্রাউডেড, ওই সময় আসা আসলে যাওয়া। এখন আর রেসিডেন্সিয়াল এলাকা বলা যায় না। না, না, না। ধানমন্ডিতে এখন প্রচুর পরিমাণ অফিস, কমার্শিয়াল স্পেস, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, অনেকগুলো স্কুল। আপনি যদি 8টা বাজে ধানমন্ডিতে বের হন, আপনাকে বলবেন যে ভাই পুরান ঢাকার চেয়ে বেটার, মানে মোর লেস ট্রাফিক হয়। হ্যাঁ, তো হ্যাঁ, জিনিসটা হলো হ্যাঁ, এরকম আর কি জিনিসটা। মানে ব্যস্ততম শহর হচ্ছে এখন ধানমন্ডি। আমাদের সময় একসময়- যেটা রাকেশ ভাই আপনার সাথে একদম, আমরা যখন ছোটবেলায় কিন্তু ওয়ারি এলাকাটাকে আমরা খুব পছন্দ করতাম। Civil রিজন town ইজ ছিল। ওয়ারিটা খুবই মানে আরো আগে, ধানমন্ডির আগে যদি বলেন, ওই জায়গাটা খুব চিমচাম এবং খুব মানে অর্গানাইজ ছিল, এবং ওখানে খুব ভিভিআইপি বাংলাদেশের লোকগুলো থাকতো। এবং আমি খুব মিস করি ওই যে দোতলা বাড়িগুলো ছিল, সামনে বাগান ছিল, মানুষজন খেলতো, কিছুটা এই বন্ধু বান্ধব দেশের- দেখা এই যেত, দেশের জাজ মতন বা ছিল। অনেক বড় মিনিস্টারের ছেলে, আমরা তাদের বাসায় যেতাম, খেলতাম। তো ওগুলো খুব ভালো লাগতো। ধানমন্ডিতে কিন্তু এই কনসেপ্টটা পরে ছিল, পরবর্তীতে কিন্তু এখন আর ওই জিনিসটা নাই। আপনি ধানমন্ডিতে এখন আর আপনি মনে হয় না কোনো বাড়ি পাবেন যেখানে Complex, আসলে high-rise ওই building। ধরনের বিল্ডিং গুলো বা আছে বা এরকম নাই, পাওয়া যায় না। আপু, আপনি ধানমন্ডিতে ব্রিক গ্যালারিতে গিয়েছেন কিনা এই সময়? ভিতরে যে আড্ডা হতো, আরকের হাসান বসে গান গেত, আপনার খেলা আছে কিনা? বা বাংলা ব্যান্ডের আনুষা 98-99 দিকে
আমার ওইটা থেকেও যেটা ভালো লাগতো, আমি একটু আগেও বললাম রবীন্দ্র সরোবর, এই যে একটা জায়গা, একটা ওপেন একটা ফিল্ড। আমি একটু যদি পার্শ্ববর্তী আমাদের দেশটার দিকে তাকাই, রবীন্দ্র সরোবরের যে লিগেসিটা তারা মেনটেন করতে পেরেছে, আমাদের ঢাকা শহরে এত সুন্দর একটা সেন্ট্রালে এত সুন্দর একটা জায়গা, এই লিগেসিটা ধরে রাখাটা ভীষণ জরুরি। এবং আমি মনে করি যে রবীন্দ্র সরোবরের সাথে যে আত্মার টান আমাদের সময়কার, এখনকার মানে এখন দেখলেও আমরা দেখি যে একটু যারা পুরাতন তারাই বসে আছে, নতুন প্রজন্মের অনেকেই আর রবীন্দ্র সরোবরে দেখা যায় না। একটু ইভেন আমরা যখন যাই তখন দেখি যে এই লোককে তো আমরা 5 বছর আগেও দেখেছি, যারা নতুন, আমি একটু কম নিউ জেনারেশনের প্রতি এইসব ব্যাপারে আসলে এখন আকর্ষণ বেশি, কারণ হলো আকর্ষণ কম। যে আমরা যেমন রবীন্দ্র সরোবর বলেন বা ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে বলেন, আমরা স্কুল লাইফ থেকে টিএসসিতে যেতাম, হ্যাঁ ছায়ানট বলেন বা নজরুল বা বেইলি রোডে যে আড্ডা দেওয়ার যে আনন্দটা ছিল, আমাদের ওই সময় কালচারটাই ছিল, ওই জেনারেশনের কালচারটা কিন্তু এরকম ছিল আমাদের, যে রাস্তায় বসে আড্ডা দেওয়া এটা একটা বিশাল বড় একটা আনন্দের বিষয়। বাট এখনকার জেনারেশনে যেটা হলো যে আপনারা সবাই একমত হবেন যে ধানমন্ডি, গুলশান বা নিউ টাউন বা ওল্ড টাউন, হোয়াট এভার উই আর টকিং অ্যাবাউট, ওখানে দেখা যায় রেস্টুরেন্ট বেজ আনন্দটা, ঠিক আছে, রেস্টুরেন্টে যাবে, খাবে, চলে আসবে। হ্যাঁ, ওয়েস্টার্ন কালচারটা এদিকে আসছে না। আমি আবার ওয়েস্টার্ন কালচারকে আমি একদম পুরো মানে খারাপ বা আমি নিব না ওইভাবেও আমি দেই কিনা, বাট আমাদের উচিত অ্যাকচুয়ালি, যেমন আমাদের আগের জেনারেশন তাদের লিগেসিটা আমাদের কিন্তু কন্টিনিউ করে হাতে ধরে দিয়ে গেছে, আমাদের উচিত অ্যাকচুয়ালি তাদেরকেও এই আমাদের নেক্সট জেনারেশনকে অ্যাট্রাক্ট করা। এটা কিন্তু আমি আসলে আমাদের নিউ জেনারেশনকে আমি বলবো না যে তাদের ব্যর্থতা, এটা আসলে আমাদের ব্যর্থতা, যে আমরা আমাদের নিউ জেনারেশনকে, আমাদের ভাগনা ভাতিজা বা আমাদের ছেলে মেয়ে বা আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা বুঝাতে পারিনি আসলে শহীদ মিনারটা আসলে কি। আপনি এখন অনেক মানুষকে জিজ্ঞেস করবেন নিউ জেনারেশনের শহীদ মিনারটা আসলে কি, তারা হয়তো যায়নি। বাট আপনি কিন্তু শহীদ মিনারের অনেকেই 21শে ফেব্রুয়ারিতে গিয়েছি, আপনি কিন্তু অনেকবারই সাভারে গিয়েছি, ঠিক আছে, বাট এখানকার দেখবেন এখন অনেকেই বলতে পারেন, তারা জাস্ট খালি বলবো ইটস এ টম, দ্যাটস ইট, দিস ইজ হোয়াট ইট ইজ, ঠিক আছে। বলছিলাম প্রিয় শহর থেকে কথোপকথন যাচ্ছে সংস্কৃতির দিকে। আসলে সংস্কৃতি, এক একটা প্রজন্মের সংস্কৃতি এক এক রকম। এখনকার যাদের সাথে আমরা কথা বলি তাদের সাথে আমাদের গ্যাপ যে খুব একটা বেশি তা নয়, বাট তাদের যে পরিধি, আমরা ওই সময় আপনার খেয়াল আছে যে আমরা ওই সময় সেই হারানো বা হারিয়ে যাওয়া পল্লীগীতিগুলো আমরা শুনতাম, বাট এখনকার ছেলেমেয়েরা কিন্তু তারা যে কী শুনেন, মানে অন্য দেশের গান তারা পছন্দ করেন। বাংলাদেশের ব্যান্ড হারিয়ে গেছে বেশি দিন আগে না, কিন্তু সেটাও তারা বলতে পারে। ওই ব্যান্ড ছিল আমাদের সময় সবচেয়ে বেশি কাছে, জনপ্রিয় গান, আহমেদ, আয়ুব বাচ্চু, আজম খানের গান, তারপর আরকের গান, হাসানের গান, এগুলো ছিল আমাদের সবচেয়ে বেশি। এখানে একটু আছে, ব্যান্ড যখন এসেছেন, যখন আমাদের পছন্দ ছিল, আমাদের বাবা মারও কিন্তু পছন্দ ছিল না যে আমরা কেন ব্যান্ডে গান শুনছি, তখন আমরা চাইতো যে আমরা হাসান রাজার গানগুলো, মানে আরেকটু আগের গানটা। বাট এখন আমার ভালো লাগার বিষয় সবাই একটু নতুন ভাবে গানগুলোকে আবার বের করছে। সিলেটের অনেক খুব সুন্দর সুন্দর গানগুলো এখন আমরা আবার পাচ্ছি, হারিয়ে যাওয়া গানগুলো পাচ্ছি। যারা অ্যাকচুয়ালি গান বলতে কিছু বুঝেও না, তারপরেও হয়তো মায়ার টানে এই যে নতুনভাবে শুরু করার কারণে তারা আবার একটু অ্যাট্রাক্ট হচ্ছে, ব্যাক করছে, এটা আমার কাছে মনে হচ্ছে সুন্দর। বাট এই প্রজন্ম কিভাবে নিবে তাদেরকে, এখন যারা আসছেন, আমরা যেভাবে, যেমন আমরা মাটিতে বসে রবীন্দ্রসঙ্গীত শুনছি বা নজরুল শুনছি, আবার কিন্তু ব্যান্ডের গানও আমরা গিয়েছি তাদের কনসার্টে, বাট এখনকার জেনারেশনের কাছে আমি জানি না তাদেরকে ওইটা আমাদের মতন করে আসে কিনা। এখন দেখুন, আমরা যদি পার্টিকুলার চিন্তা করি, রবীন্দ্রনাথের গান মানেই সাদা ব্লাউজ বা সাদা শাড়ি, খোপায় বেলি ফুল, এই কনসেপ্ট থেকে বের হয়েছে যে কেউ বেলি ফুল বাহিরেও কিন্তু একটা গান শোনা, বা নজরুলের গান মানেই যে আমি প্রতিবাদ করছি, ব্যাপারটা একটু এইভাবে না নিয়ে যদি আমরা চিন্তা করি যে গান, এটা যে তো যথেষ্ট রোমান্টিক গান, হ্যাঁ আছে তো, বাট নরমালি আমরা একটা ক্যাটাগরাইজড করে ফেলেছি ব্যাপারগুলোকে। জি হ্যাঁ, রোমান্টিক বলতে ঠাকুর, দিক দিয়ে বিদ্রোহী বলতে, এই জিনিসগুলো আসলে আমাদের বুঝার ভুল ছিল বা উপলব্ধিটা আমরা ওইভাবে করতে পারিনি, আমরা শুনি নাই আসলে জিনিসটা। যেমন মনে করেন, আমি সত্যি কথা বলি, আমি রবীন্দ্রসঙ্গীতের প্রতি কেন জানি মানে একটা অনীহা ছিল। তো আমি যখন বাংলাদেশে আমি 6 মাস একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছিলাম, তারপর আমি এসে পড়ি এখানে। তো ওইখানে আমাদের একটা বান্ধবী, সে একটা গান গেয়েছিল রবীন্দ্রসঙ্গীতের, ঠিক আছে। ওইখান থেকে মানে ওই দিন থেকে আমার রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকর্ষণ বেড়ে যায়, এবং আমি কিন্তু এখনো রবীন্দ্রসঙ্গীত শুনি। তো এখানে যেটা হয়েছে যে শোনানোর কাজটা শোনানোর কাজটা তো আসলে আমাদের, যেমন আপু রাইটলি বলেছে যে আমরা যখন গান শুনতাম ব্যান্ডে, তখন আমার আব্বা বলতে, এই তোরা এগুলো কি শুনিস, কোনো গান বোঝা যায় না, এটা কি নিয়ে মুভি, একটা ক্যাসেট প্লেয়ার ছিল মনে হয়, নিষিদ্ধ একটা ইয়া ছিল, আব্বু বলে এইটা তুই কোত্থেকে আসছো, এটা তুই কেন শুনতেছিস, ঠিক আছে। তো
এই জিনিসগুলো এরকম আইয়ুব বাচ্চুর গান শুনতাম বা হাসানের গান শুনতাম, আরে কিছুই তো বোঝা যায় না কি বলতেছে, খালি Music. আওয়াজই, খালি বাজনার আওয়াজই শুনি। তো জিনিসটা হলো এরকম, তারা তখন পছন্দ করতো না। তো আমরা আবার তখন বুঝতাম না যে তারা কেন, এখন আমরা বুঝি আসলে তারা কেন পছন্দ করে না। বাট আমরা যখন আসলে একটু বুঝার শক্তি বা একটু সংস্কৃতি মনা হয়েছি বা সংস্কৃতি আকর্ষণ বেড়েছে, তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের পুরোনো গানগুলো সুন্দর, নতুন গানগুলো সুন্দর। আপু যেটা একটু আগে যে জিনিসটা বলছে ওটার সাথে আমি অ্যাড করি, আপু এখন দেখবেন যে পুরোনো দিনের গানগুলো কিন্তু এখন অনেকভাবে সুন্দর করে নতুন করে আসছে, এবং এই গানগুলো কিন্তু আমরা হয়তো এর আগে কিন্তু আমরা নিজেরাই শুনিনি, ঠিক আছে? তারপরে এই গানগুলো সুন্দর করে সুন্দর ফরম্যাটে আনা, এটাও কিন্তু একটা বিশাল। আমার কাছে একটা মনে হচ্ছে যে গানগুলোকে কমার্শিয়াল বেসডে না নিয়ে যে ফিলের ব্যাপারটা থেকে মধ্যবর্তী একটা জায়গাতে সরে গিয়েছিল, এটা আমি শ্রোতা হিসেবে আমার মনে হয়, আমি গায়িকা না, বাট আমার কাছে মনে হয় যে এই কমার্শিয়ালভাবে যাওয়ার জন্য আমাদের এই ডিটাচমেন্ট, সঙ্গীতের সাথে এই ডিটাচমেন্টগুলো হয়ে গেছিল। সংস্কৃতিতে আপু একটা সমস্যা কি জানেন, সংস্কৃতি বা আপনি যেই কোনো জিনিসে বলেন আপু, কমার্শিয়াল প্যাট্রোনাইজেশন যেটা যদি না থাকে, ঠিক আছে, তখন কোনো জিনিসই আগে বাড়ে না। যেটা চলে গেছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায়, ঠিক আছে? এই যে আপনি একটা প্রোগ্রাম করছেন সম্ভবত 6 তারিখে, ঠিক আছে, আপনি যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছেন, ঠিক আছে, এই এম্পাওয়ারমেন্ট আপনি যদি এই জিনিসটা যদি বাংলাদেশের উইমেন যারা এখানে এসেছে বা বাংলাদেশে এখনকার মহিলারা বা কীভাবে উইমেনরা সাফারিং করছে, বা এখানে যারা এই যে নতুন আমাদের অনেক একটা বড় চাঙ্ক অফ পিপল কিন্তু আমাদের স্টুডেন্ট এসেছে, চাঙ্ক অফ স্কিল ওয়ার্কার এসেছে, তারপর সেই সাথে সাথে এইখানে আমাদের কমিউনিটির ভিতরে অনেক উইমেন আছে যারা বিভিন্নভাবে সাফার করছে। এই যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন, আপনি যদি এই উদ্যোগটা কখনো না নিতেন, তাহলে এই প্ল্যাটফর্মটা কোথায় হতো বলার, এই প্ল্যাটফর্মে যে তারা কিভাবে হেল্প নিতে পারতো, এই উদ্যোগটা নিতে হবে। এবং এই উদ্যোগটা করার জন্য আপু আমার সাথে এগ্রি হবেন যে এই উদ্যোগটা করার জন্য কিন্তু আপনার 6 তারিখের প্রোগ্রাম, আপনার লাস্ট 2 মান্থ ধরে আপনি স্ট্রাগল করছেন, এবং এটা আমরা জানি, কারণ আমরা সবাই এখানে কমিউনিটির সাথে ইনভলভ, তো আমরা জানি। তো এই উদ্যোগটা নেওয়া, ক্ষেত্র বানানো, এই ক্ষেত্রে কিন্তু কমার্শিয়াল জিনিসটা আসে। আপনি তো সবসময় আসলে নিজের পকেট থেকে দিয়ে এত কিছু করা সম্ভব না, তো সবারই আসলে থ্যাংক ইউ দিব যে আপনি এইভাবে চিন্তা করেছেন এবং আপনি আমার সাথে আছেন। আমি বলতে চাই আমার দর্শকদেরকেও যে আমার 6th অফ জুলাই লন্ডন উইমেন এম্পাওয়ারমেন্ট সামিটে আমাদের মুফতি ভাইয়া উনি আছেন আমাদের সাথে, লিগ্যাল এইডস অ্যাডভাইজার, এবং সে আমাদের সাপোর্টার। সো আপনাকে সাথে পাওয়া আসলে আমার জন্য একটা, আমি মনে করি একটা ভাগ্যের ব্যাপার, কারণ একটা প্রাতিষ্ঠানিক যে হেল্পটা, এটা কিন্তু একটা যে কোনো কারোর কাছে একটা বিশাল বড় ব্যাপার। আর আমি যদি বলি উইমেনদের কথা, আসলে আমরা তো উইমেনের এখানে অনেক স্ক্যাটার্ড, অনেকভাবে স্ক্যাটার্ড। আমরা যারা কথা বলতে চাই তারা হয়তো ফ্লোর পাই না, যারা ফ্লোর পাই তারা আসলে কথা বলি না। রাইট জায়গায় রাইট ক্লিকটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আপু। যেমন আমি সত্যি কথা, আমি তো পাবলিকলি আমি বলতে পারবো না আমি যে পরিমাণ জিনিস ফেস করি আপু, আমি সামটাইমস এমন হয় অনেক ক্লায়েন্ট এসে কান্না শুরু করে দেয়, তারা এত অসহায়। এবং আপনি যদি তাদের পার্টনারের গল্প শোনেন, হয়তো পার্টনাররা বিশাল বড় কমিউনিটির বিশাল বড় ফেমাস মানুষ বা হোয়াট এভার ইট ইজ, বা দে আর ভেরি সাকসেসফুল, বাট জিনিসটা টার্নটা হলো আসলে ডিফারেন্ট। তো আমার মনে হয় আপু, সরি ভাই আমি ঢাকার কথা থেকে উইমেন পাওয়ারে চলে গেলাম, তার আগে ইন্ট্রোডিউস করে দিই। প্রিয় দর্শক, শুনছিলাম আপু একজন মহিলা উদ্যোক্তা, এবং উনি 6 তারিখ শনিবার একটা ওমেন্স ওমেন্সের পক্ষ থেকে কি অনুষ্ঠান উনি দিয়েছেন, আমরা শুনবো তার মুখ থেকে, অর্গানাইজেশনের মুখ থেকে, যে আপু কিসের ভিত্তিতে এবং কি চিন্তা করে আপনি এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন, যদি একটু বলতেন, এবং আপনি আমন্ত্রণ জানাতেন দর্শকদেরকে যারা আছেন তারা আপনার অনুষ্ঠানে আসবেন। অবশ্যই ধন্যবাদ আমার প্রোগ্রামটিকে এখানে একটু জায়গা দেওয়ার জন্য, ঢাকার কথাতে জায়গা দেওয়ার জন্য। অবশ্যই, যেহেতু আপনি ঢাকা এবং ওভারঅল সবাইকে নিয়ে করছেন, এটি একটি ন্যাশনাল। আমি আসলে ঢাকাতে অনেক কাজ করছি, আমাদের দলিত পল্লী যেটা আছে ঢাকাতে, মণিপুরি পল্লী আছে এখানে, সাথে আমাদের নারায়ণগঞ্জে আমাদের কাজ চলছে বিহারি পল্লীতে, ঢাকা বিহারি পল্লীতে। আমরা সেখানে মহিলাদের স্যানিটেশন নিয়ে, স্যানিটারি ন্যাপকিন নিয়ে আমরা কাজ করছি অলরেডি। এবং আমরা বাংলাদেশে আমি ঠিক 2 সপ্তাহ আগে বাংলাদেশ থেকে এসেছি। অলটুগেদার আমি 7 স্কুলে ফ্রি স্যানিটারি ন্যাপকিনের ফান্ড দিয়েছি। আমি স্যানিটারি ন্যাপকিন দিয়ে এসেছি অ্যাজ এ ফান্ড, কারণ দেখা যায় যে টাকাটা দিলে বা তারা অন্যভাবে ডিসক্লোজ হয় কিনা, আমাদের স্টুডেন্টগুলো সেভাবে পাবে কিনা, এবং ঢাকা শহরে যেটা হোক এটা অ্যাভেলেবেল, বাট মফস্বল শহর হলে কিন্তু এটা একেবারে অ্যাভেলেবেল না, এবং
মেয়েরা কিন্তু বাবা মা ছাড়া স্যানিটারি ন্যাপকিন কেনার ব্যাপারটা স্কুলে থেকে বের হয়ে এখানে কেউ গেলে হয়তো কিনতে পারবে, আমাদের সুপার শপ আছে, এতটা বেশি বাংলাদেশে হয়নি না হয়নি। আর আমার এই স্যানিটারি ন্যাপকিনের উপর কাজ করছি। এছাড়াও আমার লাস্ট ফেব্রুয়ারিতে আমি কাজ করেছি ট্রাইবাল উইমেনদেরকে নিয়ে। ট্রাইবাল উইমেনরা মাতৃপ্রধান দেশ বা মাতৃপ্রধান সমাজ হওয়া সত্ত্বেও এই যে তারা কাজ করছে এবং সাথে সংসারও চালাচ্ছে তার হাজব্যান্ড, এখানে কিন্তু তাদের মধ্যে, যেটা আমাদের রাঙামাটিতে আমি কাজ করেছি, আমি গিয়েছিলাম ওখানে, আমার ওখানকার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারা সবাই আমাকে অনেক হেল্প করেছেন। সেখান থেকে আমি একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, আমরা মেয়েরাই আসলে এগিয়ে আসতে চাই না। জি। কেন কি তারা, আমি আমার 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 রিসেন্ট আমার একটা লেখা যাবে, আমি একটা অথরও, আমি একটা বইও বের করেছি প্যারেন্টিংয়ের উপরে। সেখানে থেকে বের হয়ে এসে যদি আমি এতটুকু বলি, একটা বুচার মেয়ে, একটা আমি নিজে ফিল্ড ওয়ার্ক করেছি, একটা বুচার একটা মেয়ে, আপনি দেখেন লন্ডন শহরে আমরা এত মাংসের দোকান, এত আমরা কোথাও কিন্তু আমরা মেয়ে বুচার এটা কিন্তু ভেরি রেয়ার। বাট আমাদের বাংলাদেশে আপনি একটু চিন্তা করেন কত একটা মানে আমি বলবো এটা কত একটা মানে ডিটারমিনেশন, হ্যাঁ, সে জীবনে সাকসেস হওয়ার জন্য যে তার যে চিন্তা চেতনা, সে কাজ করছে এবং সে কষায়ের কাজ করছে, যেটাকে আমরা বলি বুচার। এটা কিন্তু সামাজিকভাবে আমরা যদি মনে করি, যারা বলে আমার হাজবেন্ড কাজ করতে দিচ্ছে না, আমি বাচ্চা নিয়ে কাজ করতে পারছি না, আমার নিজের ছোট ছেলের বয়স মাত্র 2 বছর এবং আমি লাস্ট ইয়ার থেকে প্রতি 2-3 মাস পরই আমি তাকে ফেলে 10 দিনের জন্য দেশে যাচ্ছি, কাজ করছি নিজের জন্য না, সমাজের জন্য এবং কিছু একটা হওয়ার জন্য। এবং আমি চাই যে বাচ্চাদেরকে এক্সকিউজ না করে আপুরা আপনারা সবাই একটু নিজেকে একটু পুশ করেন, দেখেন আপনার যে পোটেনশিয়ালটা আছে এইটা দেখে আরও আরেকজন ইন্সপায়ার হবে। এই যে কষাই মেয়েটা, আমি তাকে দেখেছি টানা 3 ঘন্টা, আমরা যেখানে একটা মুরগি কাটতে ভয় পাই, সেখানে বড় বড়, আমি নাম না নেই, সেগুলো সে সুন্দরভাবে সে সার্ভ করতেছে তার কাস্টমারদেরকে। আর এটা আমার চোখে ওই দিন আমি মনে হচ্ছে আমি রিয়েলি একটা রাইট পাথে আছি। যে মেয়ে কষায় কাজ করতে পারে, সেই মেয়ে কি না করতে পারে। সো আমার কাছে উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ দ্যাট। উইমেন এম্পাওয়ারমেন্ট আমার কাছে এমন না যে আমি ফ্রন্ট লাইনে বসবো, আমাকে কেউ সিট ছেড়ে দিবে। অনেকে নারীবাদী কথাটা লাগিয়ে দেয় উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে, ব্যাপারটা আসলে একদম অন্যরকম। আমাদের এম্পাওয়ারমেন্টটা আমাদের কাজ নিয়ে, আমরা কাজের দ্বারাই সমাজে প্রতিষ্ঠিত হতে চাই। এবং যারা না, তারা আপনারা একটু এগিয়ে আসুন, নিজে থেকে একটু বের হয়ে আসুন, তাদেরকে ইন্সপায়ার করার জন্যই আমাদের লন্ডন উইমেন এম্পাওয়ারমেন্ট সামিটটা এই জন্য আসলে এখানে অনেক ফেয়ার হয়ে যাচ্ছে, অনেক কিছু ইভেন্ট হচ্ছে এবং খুব ভালো হচ্ছে। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি সব অর্গানাইজারদেরকে। বাট সাথে সাথে আমাদের উইমেনদের জন্য সব প্রোগ্রামে উইমেন যাচ্ছে, উইমেন রিলেটেড কোনো আসলে কোনো ইভেন্ট হচ্ছে না। এখান থেকে আমার উইমেন এম্পাওয়ারমেন্ট সামিটটা আসা। এবং এইটা নিয়ে যখন শুরু করতে গেলাম তখন আমাকে আসলো যে এই যে ভাইয়া যেরকম আছেন, যে বললো যে তাদের যে কান্না, আমি এরকম কয়েকটা কেস ওয়ার্কের সামনে হয়েছি, তাদের কথা শুনতে গিয়ে আমার মনে হয়েছে যে আসলে আমাদের যে প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে আমাদের লিগ্যাল হেল্প আসলেই দরকার। যারা আমার সাথে কথা বলবে, আমার মাধ্যমে যদি তার একটা প্রবলেম একটু সলভ হয়, এটা আসলে আমি মনে করি যে তাৎক্ষণিক সে ওখানে গেলে এই ধরনের প্রোগ্রাম তো দেখা যায় না এখানে, তাৎক্ষণিক একসাথে দুইটা পেয়ে গেল। আমরা একটা কল রিসিভ করব। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম কলার, আপনি যদি আপনার পরিচয় দিয়ে বলতেন। আমার পরিচয় বিনয় বলবো, আপনার প্রোগ্রাম দেখতেছি, খুবই ভালো লাগতেছে, অসংখ্য ধন্যবাদ। জি, এটা আমাদের হিল সাইডে হেলাল ভাই, ইফ আই এম নট রং। হঠাৎ করে স্ক্রিনে দেখলাম পলক সাহেব বললেন যে প্রোগ্রাম চলতেছে, বললাম যে দেখি কি প্রোগ্রাম চলতেছে, ভালো লাগতেছে। তো আমি একটা কথাই বলবো যে এই প্রোগ্রাম যারা দেখতেছেন সবাই আসেন 6 তারিখে। আমরা দেখি মহিলারা আমাদের পুরুষদের জন্য কি আয়োজন করেছেন, আমরা সবাই মিলে কি এনজয় করতে পারবো। ভাই মহিলারা তো ভাই সবসময় ভাই আয়োজন করে, আপনি যে কোনো ভাবির বাসায় যাবেন দেখবেন ডালা ভরে খাওয়া দেয় ভাইয়া। এখন যদি আমরা ওখানে গিয়ে এই বাঁশের পিঠা বা ওই সবগুলা পাই, তাহলে আমরা এনজয় করবো। আর শুধু যদি মহিলাদের কথা শুনি তাহলে তো আমরা এনজয় করবো না। আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে ভাইয়া, অবশ্যই আছে, খাবারের ব্যবস্থা আছে। ভাইয়া যে খুব ভালোভাবে কনসার্নটা তুলেছে আপুর কাছে আছে আপনার ওখানে। আচ্ছা, আমাদের এখানে খাবারের স্টল আছে ভাইয়া। আপনারা আমাদের আপুদের জন্য, ভাবিদের জন্য যদি কোনো শপিং করতে চান সেটাও আছে। আমাদের ডিফারেন্ট প্রোডাক্ট আমাদের ওখানে আমরা ফর্মুলাইজ করছি। সাথে আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য যারা আমাদের নারী উদ্যোক্তা আছে, তারা যাতে খালি হাতে ঘরে ফিরে না যায়,
তাদের জন্য আমরা সম্মাননার ব্যবস্থা রেখেছি। তাদেরকে আমরা একটা তারা যিনি একটা আমাদের যে আমাদের প্রোগ্রামে এসে তারা যিনি ঘরে একটা সম্মাননা বলেন, একটা ক্রেস্ট বলেন, কিছু একটা নিয়ে যায়, সেই ব্যবস্থা আমরা রেখেছি। এবং সমাজে যারা একটু হলেও ডিফারেন্ট কিছু করতে পেরেছে তাদেরকে আমরা সম্মান দেওয়ার ব্যবস্থা রেখেছি। আমরা যারা যাই আমরা তো বিনোদন চাই, তো আপনার এখানে কি কোনো সিঙ্গার থাকবে বা কোনো অ্যাক্ট্রেস বা কোনো কিছু থাকবে? জি 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 ভাইয়া, জি আছে, জি আছে। এখানে আমাদের বাংলাদেশ থেকে নিপুণ আমাদের অ্যাক্ট্রেস, শি ইজ অলসো হারসেলফ একজন উইমেন এম্পাওয়ারমেন্টের মধ্যে পড়ে। আমাদের সোসাইটি থেকে অনেকেই আছেন, সাথে গান সিঙ্গার যারা আছেন তারা আছেন। আমাদের কায়া ভাইয়া যিনি ফোক গানের জন্য জনপ্রিয়, উনি থাকবেন। সাথে আমি বলতে পারি ক্যাজার আমাদের নতুন প্রজন্মের একজন শিল্পী, আমাদের ইন্ডিয়ান আইডল থেকে এবং ইউকে বলিউড আইডল যে মনোজ নায়ার, সে থাকবে। আপনি গান পছন্দ করেন, আমরা সবাই জানি, আমরা আপনার জন্য এতটুকুই করতে পেরেছি। অবশ্যই ভালো লাগবে সবার আমার মনে হয়। জি 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 ভাইয়া, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই আপনাকে। আমরা আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ দেখা হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই আপনাকে। প্রিয় দর্শক শুনছিলেন ঢাকার কথা। আমরা একটু বিরতিতে যাব, ততক্ষণ আমাদের সাথে থাকুন।